আইপ্যাক এমন একটা কি বলবো, এমন একটা নিকম্মা গোটা দেশে যে আম আদমি পার্টির হয়ে ভোট করাতে গেছিল দিল্লিতে, তার আগে টিআরএস এর হয়ে ভোট করাতে গেছিল তেলেঙ্গানায়, সব জায়গায় ঘটি উল্টে গেছে। দিল্লি থেকে দূর হয়েছে আপ, এবার মুছবে বাংলার পাপ। হিন্দুকে অপমান করা যায়, হিন্দুর ভাবাবেগটাকে ঠুনকো মনে করে নেওয়া যায়, হিন্দুর ভাবাবেগকে আঘাত আনা যায়। আমি 10 নম্বরের মধ্যে 4 নম্বর দেবো পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যর্থ অনেক মন্ত্রী, বিধায়ক, সাংসদ দেখছি বলছেন যে অভিষেক ব্যানার্জিকে ডেপুটি সিএম করে দেওয়া হোক। তার মানে যখন তার দলের মধ্যেই বিশ্বাসযোগ্যতা নেই, তখন আইপ্যাকের মতো একটা সংস্থার উপর ভোট করাতে ভরসা রাখা ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উপায় কি আছে? বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে, ওটা বাংলাদেশ বলা ভুল। গতকাল 21শে ফেব্রুয়ারি ছিল, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হয়নি। লুঙ্গি বাহিনী বলতে সংখ্যালঘুদের কি করে দেখেছেন? আপনি কোনো শিখ সম্প্রদায়ের মানুষকে লুঙ্গি পরে তাণ্ডব করতে দেখেছেন? কিন্তু আমাদের কাছে প্রায়োরিটি হচ্ছে হিন্দু স্বার্থ রক্ষা। হিন্দু স্বার্থ রক্ষা যতবার করে এই সরকারের আমলে, এই তৃণমূলের আমলে বানচাল হবে, আমরা প্রতিবাদ করব। আমরা বেশ কিছু মাস ধরে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আইপ্যাককে মানেন না। এছাড়া আইপ্যাকের যে কার্যবিধি রয়েছে তা থেকেও রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছেন মদন মিত্র থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতীক জ্যানকে নিয়ে আইপ্যাকের ওপর সেই আস্থা ফিরিয়ে রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন এই বিষয়টিতে? আসলে দেখুন, তৃণমূলের সংগঠনের ওপর স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা নেই। তৃণমূলের সংগঠনে যেভাবে ডামাডোল, যেভাবে বকরার ভাগ নিয়ে তৃণমূলের বিভিন্ন গোষ্ঠীকন্দল এবং খুনোখুনির রাজনীতি চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বুঝে গেছেন এই সংগঠন নিয়ে ভোট করাতে গেলে 26-এর ভোট বৈতরণী ওনার পেরোবেন না উনি। তো তার জন্য উনি একটা আইপ্যাকের সাথে আপোষে এসেছেন, এবং এটাও তৃণমূলের বিভিন্ন নেতৃত্ব এবং কর্মী স্তরের থেকে জানা যায় যে আইপ্যাকের টাকার ভাগ, এই যে আইপ্যাকের টাকা তুলতো না মদন মিত্র থেকে শুরু করে বাকিরা বলেছে, এই টাকার ভাগটা ভাইপো তৃণমূল পেত, পিসি তৃণমূল পেত না। তাই এটার একটা অ্যাডজাস্টমেন্ট হলো কালকে, যে পিসি তৃণমূল এত শতাংশ, ভাইপো তৃণমূল এত শতাংশ, প্রতীক জৈন তৃণমূল এত শতাংশ। আইপ্যাক তো ধরুন গোটা দেশ থেকে উঠে গেছে। আইপ্যাক এমন একটা কি বলবো, এমন একটা নিকম্মা গোটা দেশে যে আম আদমি পার্টির হয়ে ভোট করাতে গেছিল দিল্লিতে, তার আগে টিআরএস এর হয়ে ভোট করাতে গেছিল তেলেঙ্গানায়, সব জায়গায় ঘটি উল্টে গেছে। এইবার বাকি রয়েছে শেষ বেলায় এই পশ্চিমবঙ্গটা। এখান থেকেও তৃণমূলের সর্বনাশটা যেভাবে তোলা তুলছে আইপ্যাক, ও তো এমনি উঠে যাবে। কিন্তু দিল্লিতে আমরা যে নির্বাচন দেখলাম, সেখানে দেখলাম যে আইপ্যাক রীতিমতো ব্যর্থ হয়েছে। তারপরেও 26শে বিধানসভার জন্য কেন তৃণমূলের আস্থা এই না না, কারণ সংগঠনে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসযোগ্যতা নেই। তৃণমূলের একাধিক বিধায়ক দাঁড়িয়ে বলছেন পুলিশ মন্ত্রী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে, ওই যে মুর্শিদাবাদের হুমায়ুন কবির, সে তো নিজেই বলেছেন আমি 10 নম্বরের মধ্যে 4 নম্বর দেবো পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যর্থ অনেক মন্ত্রী, বিধায়ক, সাংসদ দেখছি বলছেন যে অভিষেক ব্যানার্জিকে ডেপুটি সিএম করে দেওয়া হোক। তার মানে যখন তার দলের মধ্যেই বিশ্বাসযোগ্যতা নেই, তখন আইপ্যাকের মতো একটা সংস্থার উপর ভোট করাতে ভরসা রাখা ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উপায় কি আছে? কিন্তু আইপ্যাক হোক আর ফেস প্যাক হোক, কোনো প্যাক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই 26-এর ভোট বৈতরণী পেরোতে পারবেন না। বিজেপি 26শে বিধানসভা ইলেকশনের জন্য কার উপর আস্থা রাখতে চলেছে? বিজেপির নেতৃত্ব, বিজেপির কর্মীবৃন্দ, বিজেপির মণ্ডল নেতৃত্ব আছে, জেলা নেতৃত্ব আছে, রাজ্য নেতৃত্ব আছে, কেন্দ্রীয় নেতৃত্ব আছে। সর্বোপরি আমাদের যে মুখটা আছে সেটা যে পৃথিবীর মধ্যে স্বীকৃত মুখ, নরেন্দ্র মোদীর মুখ, সুশাসনের মুখ। নরেন্দ্র মোদীকে নিয়ে একটা সময় মহারাষ্ট্রে 3 দল জোট বেঁধেছিল, উদ্ধব ঠাকরে, কংগ্রেসের রাহুল গান্ধী এবং শরদ পাওয়ার। 3 জনেই স্টলওয়ার্ড, 3 জনের জোট বেঁধে হারাতে পারেনি, নরেন্দ্র মোদী জিতেছে। আবার অরবিন্দ কেজরিওয়াল বলেছিল এই জন্মে নরেন্দ্র মোদী হারাতে পারবেন না, নরেন্দ্র মোদী হারিয়ে দিয়েছে। দিল্লি থেকে দূর হয়েছে আপ, এবার মুছবে বাংলার পাপ। তো পশ্চিমবঙ্গের মানুষ নরেন্দ্র মোদীর উন্নয়নের ওপর, নরেন্দ্র মোদীর যে হিন্দুত্বের রাজনীতি, যে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করার, সুরক্ষিত নাগরিক জীবন দেওয়ার যে প্রতিশ্রুতি, তার ওপর ভরসা রাখবে। এই যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর যে চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দোসর সিপিএম করছে, তার বিরুদ্ধে প্রতিবাদের ভোট হবে 2026-এর নির্বাচন। অঙ্গনটা আমরা দেখলাম যে বাংলাদেশের সাথে যে ভারতের পশ্চিমবঙ্গে বিশেষ করে যে সীমান্তবর্তী এলাকা রয়েছে, সেখানে কাঁটাতার নিয়ে একটা বিবাদ থেকেই যাচ্ছে, এবং সেই বিবাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে কিছু ছাত্র তারা দাবি করছেন যে এই কাঁটাতার যাতে উঠিয়ে দেওয়া হয়, কারণ বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের একটা আগে যেহেতু একটা সম্পর্ক ছিল, সেক্ষেত্রে যাতে কাঁটাতার উঠিয়ে দেওয়া হয়। এই বিষয়টি তুমি কীভাবে দেখছো? দেখুন, বাংলাদেশের ছাত্ররা কি বলছে, ওই লুঙ্গি পরা তালিবানকে নিয়ে আমরা চিন্তিত নই বা ভাবিত নই, কিন্তু একদিকে যখন বাংলাদেশের
ওই জসিমউদ্দিন রহমানির মতো আনসারুল্লাহ বাংলার প্রধান যে বক্তব্য রাখছে, ঠিক একই বক্তব্য আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, উদয়ন গুহর মতো গলায়, এই পশ্চিমবঙ্গের নেতৃত্বের গলায়। আমাদের আশঙ্কাটা এই জায়গায়, বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে, ওটা বাংলাদেশ বলা ভুল। গতকাল 21শে ফেব্রুয়ারি ছিল, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হয়নি। যে দেশটা নাকি তথাকথিত ভাষার দাবি নিয়ে ভাষা আন্দোলনকে সামনে রেখে গঠিত হয়েছিল, এমতাবস্থায় দাঁড়িয়ে আমরা যা দেখতে পাচ্ছি এখন, যে ওই রাষ্ট্রটা পূর্ব পাকিস্তানে ফিরে গেছে। কিন্তু আমাদের এই তারা বিএসএফের বিরুদ্ধে বলছে, তারা কাঁটাতারের বিরুদ্ধে বলছে, একই কথা উদয়ন গুহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হিসেবে বলছেন। জসিমউদ্দিন রহমানি বিএসএফের বিরুদ্ধে বলছেন ডিসেম্বরের শেষ সপ্তাহে। জানুয়ারির পয়লা সপ্তাহে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একই বিএসএফের বিরুদ্ধে বলছেন। তাহলে পশ্চিমবঙ্গে বসে আনসারুল্লাহ বাংলার শাখা সংগঠন হিসেবে কি তৃণমূল কাজ করছে? আমাদের আশঙ্কাটা এই জায়গায়। শুধুমাত্র ক্ষমতার মোহে যদি ভারতবর্ষের মধ্যে কোনো রাজনৈতিক দল শুধুমাত্র নবান্নের চেয়ারটা আঁকড়ে রাখার জন্য বাংলা বাঙালির, আমাদের সনাতনীদের জীবনটাকে বিপন্ন করে দেয়, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে বহুত্ববাদ, আমাদের যে চেতনা রয়েছে সেটাকে যদি ধ্বংস করতে চায়, তো আমাদের আশঙ্কার জায়গাটা অনেক বেশি এই জায়গায় যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আর ভরসা রাখতে পারছি না, ওনার অ্যাডমিনিস্ট্রেশনের ওপর, প্রশাসনের ওপর আমাদের বিন্দুমাত্র ভরসা নেই। আর বাংলাদেশের মতো ওই জঙ্গি রাষ্ট্র, ওটা 20 মিনিটে শেষ হয়ে যাবে। এখান থেকে দুটো ফাইটার জেট ছেড়ে দিলেই শেষ ওরা। তৃণমূল সুপ্রিমো বলছেন যে মহাকুম্ভটা মৃত্যুকুম্ভে পরিণত হয়েছে। শুভেন্দু অধিকারী গেলেন 48 ঘন্টার মধ্যে, সেখানে গিয়ে স্নান করে এলেন। কুণাল ঘোষ বলছেন যে স্নান ঠিকমতো হয়নি, ছবি তোলা হয়ে গেছে, আবার একবার গিয়ে ডুব লাগিয়ে আসুন। দেখুন, 3.5 বছর ধরে যে জেলের মধ্যে, হাজতের মধ্যে বাথরুমে স্নান করত, তার কাছ থেকে তো আমরা কুম্ভ স্নান নিয়ে কোনো জ্ঞান শুনবো না। কুণাল ঘোষের ইতিহাস রয়েছে, ট্র্যাক রেকর্ড রয়েছে, ওরা 3.5 বছর ধরে উনি জেলের মধ্যে, জেলের বাথরুমে স্নান করেছেন। এবার তিনি ওই পাপ তো কোথাও ধোবে না। এবার সেই জেলে 3.5 বছর ধরে জেলের বাথরুমে স্নান করা লোক মহাকুম্ভের পুণ্য স্নান নিয়ে মন্তব্য করবেন, এ নিয়ে কিছু বলার নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যুকুম্ভ বলেছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পাশের আসন দেখতে পাচ্ছেন না, আমাদের দুর্ভাগ্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের আসনে এখন ববি হাকিমের মতো একজন সাম্প্রদায়িক মৌলবাদী উস্কানি দেওয়া লোক বসে আছে, যে দাওয়াতে ইসলাম বলে, যে অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করলে মানুষজনকে তাদেরকে দুর্ভাগ্যা বলেন। তো ওই ভোট ব্যাংকটাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন তুষ্ট করতে হবে। এবং হিন্দুর মাটি হচ্ছে নরম মাটি, নরম মাটিতে আছড়ানো যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হজ যাত্রায় যখন বাঙালি মুসলিম মারা যাচ্ছেন পুণ্যার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু দম হয়নি হজ যাত্রাকে মৃত্যুযাত্রা বলার বা মৃত্যুর হজ বলার। মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু তখন দম হয়নি আজমের শরীফ যাত্রায় যখন বাঙালি মুসলমান মারা যাচ্ছেন সেটাকে, আজমের শরীফ যাত্রাটাকে মৃত্যু শরীফ যাত্রা বলার। কিন্তু না, হিন্দুকে অপমান করা যায়, হিন্দুর ভাবাবেগটাকে ঠুনকো মনে করে নেওয়া যায়, হিন্দুর ভাবাবেগকে আঘাত আনা যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায় তার চিরাচরিত রাজনীতি করছেন। যিনি জয় শ্রীরামকে গালাগালি মনে করেন, যার আমলে দুর্গা পুজো করতে হাইকোর্টে পারমিশন নিতে যেতে হয়, সরস্বতী পুজো করতে হাইকোর্টে পারমিশন নিতে যেতে হয়, তার আমলে আপনি কি ভাবছেন? মমতা বন্দ্যোপাধ্যায় 26-এর আগে একটাই এজেন্ডা, জিহাদি জামাতি ভোট ব্যাংককে যেন তেন প্রকারে তুষ্ট রাখা, যেন তেন প্রকারে। তাই উনি হিন্দুকে অপমান করবে, আমাদের সংস্কৃতি, পরম্পরা, বিশ্বাস, এদের ওপর আঘাত হানবে, এটাই স্বাভাবিক। বাংলার শুভবুদ্ধি সম্পন্ন সনাতনীদের কাছে আবেদন যে তারা যেন আর না ঘুমিয়ে থাকে। এলওপির মুখে বারবার আমরা সংখ্যালঘুদের বিরুদ্ধে তিনি বারবার কটাক্ষ করে গেছেন, এবং তিনি নন্দীগ্রামের ভোটে যে জিতেছেন তিনি বলেছেন আমি হিন্দুদের ভোটে কটাক্ষ কোথায় শুনেছেন আপনি? লুঙ্গি বাহিনী থেকে শুরু করে একাধিক ভাষায় সংখ্যালঘুদেরকে তিনি আক্রমণ করেছেন। লুঙ্গি বাহিনী বলতে সংখ্যালঘুদের কি করে দেখেছেন? আপনি কোনো শিখ সম্প্রদায়ের মানুষকে লুঙ্গি পরে তাণ্ডব করতে দেখেছেন? বেলডাঙ্গা স্টেশন আপনি কোনো পারসি সম্প্রদায়ের মানুষকে, কোনো খ্রিস্টান সম্প্রদায়ের মানুষকে সিএএ রায়েটের সময় জ্বালাতে দেখেছেন? খড়গপুর স্টেশনে তাণ্ডব চালাতে আপনি দেখেছেন কখনো? তো লুঙ্গি বাহিনী মানে কি? আমরা তো লুঙ্গি নিয়ে দেখেছি চন্দননগর, চুচুড়া, রিষড়া, হাওড়া, পাঁচলা, মধ্যগ্রাম, বাদুড়িয়া, এইসব জায়গায় বিভিন্ন সময় সাম্প্রদায়িক উস্কানিতে কারা কারা ঘর জ্বালিয়েছে, দোকান জ্বালিয়েছে, রেলের কোটি কোটি টাকার সম্পত্তি পুড়িয়েছে। তো তারা তো লুঙ্গি বাহিনী। কিন্তু শুধুমাত্র কি হিন্দুদের ভোটেই জিতেছেন?
কারণ যখন তিনি তৃণমূলে ছিলেন শুভেন্দু অধিকারী, তখন সুফিয়ানের সাথে খুব ভালো তার খাতির ছিল, একসাথে তারা ভোটের ময়দানেও আমরা দেখেছিলাম একসাথে। দেখুন, সেটা তো শুভেন্দু অধিকারী বারবার একটা কথা বলেছে যে তিনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন, এ তো মা শারদার মানে সেই কথা, জস্মিন দেশে যদাচার, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন। উনি যখন তৃণমূলে ছিলেন তখন তো তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেত্রী, তার পলিসি মেনেই তো তাকে চলতে হবে, এবং ওই নীতি মানতে পারছিলেন না বলে শুভেন্দু অধিকারী তো 37টি পদ, আমার নয় মমতা বন্দ্যোপাধ্যায় গুনে গুনে বলেছিলেন, 37টি পদ থেকে ইস্তফা দিয়ে বের করে দেয়নি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, ইস্তফা দিয়ে স্বেচ্ছায় তিনি বিজেপিতে এসেছিলেন এবং এমন একটি কেন্দ্র বেছে নিয়েছিলেন যে কেন্দ্রে একটা মানে একটা বিশাল সংখ্যক সংখ্যালঘু মানুষ ছিল। এবং শুভেন্দু অধিকারীর ভোটে তো স্পষ্ট, শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলেন, তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন, যে মুসলিম ধর্মাবলম্বী মানুষজনের জন্য তিনি কাজ করেছিলেন, তারা বিজেপির প্রতীকে দাঁড়িয়েছে বলে ওনাকে ভোট দেননি। বুথে বুথে 1-2 ভোট পেয়েছেন যেখানে মুসলিম মেজরিটি। তো হিন্দুর ভোটে যে জিতেছে, হিন্দুর হয়ে তার কৃতজ্ঞতা স্বীকার তিনি করছেন, হিন্দুর হয়ে তিনি আজ এটা তো বলতে দ্বিধা নেই পশ্চিমবঙ্গের কোন বিজেপি এমএলএ, কোন বিজেপির সাংসদ মুসলিমের ভোটে জিতেছে আপনি বলুন। এই যে আমাদের রেখাপাত্র দাঁড়িয়েছিলেন বসিরহাট, জিতেছেন। মুর্শিদাবাদের আমাদের এমপিরা জিতেছেন। বলুন দক্ষিণ 24 পরগনা আমাদের এমপিরা জিতেছেন, জেতেননি তো, হিন্দুরা ভোট দিয়েছে। তাই হিন্দুদের স্বার্থ রক্ষা আমাদের প্রথম কর্তব্য। আমরা মুসলিম বিরোধী নই, একটা কথা বোঝার চেষ্টা করুন, আমরা মুসলিম বিরোধী নই, কিন্তু আমাদের কাছে প্রায়োরিটি হচ্ছে হিন্দু স্বার্থ রক্ষা। হিন্দু স্বার্থ রক্ষা যতবার করে এই সরকারের আমলে, এই তৃণমূলের আমলে বানচাল হবে, আমরা প্রতিবাদ করব। এবং এর মধ্যে কোনো রাগঢাক নেই, কোনো ভেগ ধরাধরি নেই, কারণ পশ্চিমবঙ্গে আজকে 7,000 গ্রাম হিন্দু শূন্য, একের পর এক ব্লক হিন্দু শূন্য হয়ে যাচ্ছে। স্বাধীনতার সময় যেখানে 86% হিন্দু ছিল, আজকে নামতে নামতে সেখানে 69% আমরা নেমে এসেছি। আমাদের বাংলাকে বাঁচাতে, বাংলার বহুত্ববাদকে বাঁচাতে, রবীন্দ্রনাথ নজরুলের বাংলাকে বাঁচাতে আমাদেরকে হিন্দুকে বাঁচিয়ে রাখতে হবে। আপনি বলুন না, বাংলাদেশে তো রবীন্দ্রনাথের বই অমর একুশের বইমেলা এবার বিক্রি হলো না কেন? বিভূতিভূষণ শরৎচন্দ্রের বই এবার অমর একুশের বইমেলায় ঢাকা থেকে বাদ চলে গেল কেন? কিসের কারণে বাদ গেল? রবীন্দ্রনাথ সাম্প্রদায়িক ছিলেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন, শুধু হিন্দু হিন্দু করতেন, শুধু হিন্দুর জন্য গান লিখেছিলেন। রবীন্দ্রনাথের বই কেন সরে গেল অমর একুশের বইমেলা থেকে ঢাকায়? সুতরাং হিন্দু থাকলে বহুত্ববাদ থাকবে, সাহিত্য থাকবে, সব কিছু থাকবে। হিন্দু যদি না থাকে কিচ্ছু থাকবে না। তাই হিন্দুকে বাঁচাতে হবে পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।